নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের দিনের স্টেশনের ঘটনা তোমরা খুবই পছন্দ করেছিলে এবং অনেক স্টেশনের ঘটনা আরও শুনতে চেয়েছ। আজ শ্রীরামপুর স্টেশনের গভীর রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেগুলো প্রত্যক্ষদর্শীদের চোখে দেখা, তারই কয়েকটা ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনা শেয়ার করেছেন ঝম্পি মুখার্জি। ঝম্পি মুখার্জি বলছেন, সহেলি, ঘটনাগুলো আমি বলবো না কয়েক বছর আগের ঘটা, প্রায় বছর 50 আগের ঘটনা হবে, কারণ আমি তখন খুব ছোট। আমরা তখন শ্রীরামপুরে থাকতাম আমার বাবার চাকরি সূত্রে। আমরা ভাড়া থাকতাম শ্রীরামপুরে। এবার একই বাড়িতে তো বহুদিন থাকতাম না, 2 বছর 3 বছর থেকে আবার বাড়ি পাল্টানো হতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে নতুন পাড়া, নতুন লোকেদের সঙ্গে আলাপও হয়ে যেত। সেরকমভাবেই আমি তখন খুব ছোট, এই ক্লাস 3-4-এ পড়ি। এরকম সময় আমরা যেখানে থাকতাম, রেল লাইনের অপোজিটে একটা জায়গায় থাকতাম আমরা শ্রীরামপুরে। উনি বলছেন, নামটা অতটা পরিষ্কার মনে নেই, অনেক বছর হয়ে গেছে। ওখানে একজন দাদু ছিলেন। দাদু শ্রীরামপুর স্টেশনে চা বিক্রি করতেন। একটা ছোট চায়ের গুমটি ছিল ওনার। এছাড়া উনি চা নিয়ে নিয়ে ট্রেন যখন দাঁড়াতো, দূরপাল্লার ট্রেন দাঁড়ালো, চা দিতেন এবং এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করতেন। কিন্তু উনি রাত 10টা অবধি থাকতেন, তারপর উনি চলে আসতেন ন্যাচারালি। আবার যখন বৃষ্টির দিন থাকতো, লোকজন কম থাকতো, 9টার মধ্যে বাড়ি ফিরে আসতেন। ওনার পরিবারে থাকার বলতে উনি, ওনার স্ত্রী, ওনার কোনো ছেলেপুলে ছিল না, অন্তত উনি যতটুকু জানতেন ওনার কোনো ছেলেপুলে নেই। এবার ওনাদের পাড়ায় থাকতে, এবার রাত্রেবেলা এসে চান টান করে ফ্রেশ হয়ে উনি একটা রকে বসতেন এবং ওই পাড়ায় অনেক বাচ্চারা পড়াশুনো হয়ে গেলে রাত 9টা নাগাদ ওই দাদুকে জুড়ে একটা গল্পের আসর বসাতো। এবং সপ্তাহে একদিন দাদু নিজের যেহেতু স্বাধীন ব্যবসা, নিজেই ছুটি করতেন, যেই দিন আমি আর যাই না, এরকম একটা ব্যাপার। সেদিন বাচ্চাদের তো আরও মজা। তারা দাদুর কাছে নানা রকম, দাদু ছিল একদম গল্প দাদু যাকে বলে, বিভিন্ন গল্পের আসর নিয়ে বসতেন। গল্প বলার আগে জিজ্ঞেস করতেন, তা গল্প কি শুনতে চাও, সত্যি গল্প না মিথ্যে গল্প? যদি কেউ বলতো মিথ্যে গল্প, তাহলে উনি বাঘ, সিংহ, হায়না এসবের গল্প শোনাতেন। যদি বলে দাদু একটু সত্যি ঘটনা শোনাও, তখন উনি 2 ধরনের ঘটনা শোনাতেন। এক, চোরের ঘটনা, বিভিন্ন চোরের, বিভিন্ন ডাকাতের ঘটনা, না হলে ভূতের ঘটনা। আর ভূতের ঘটনার ম্যাক্সিমামটা ছিল ওনার স্টেশনকে কেন্দ্র করে, কারণ উনি স্টেশনে ওনার ব্যবসা, স্বাভাবিক। উনি বলছেন, একটা ছোট ঘটনা বলছি তোমাদের। বলে, হ্যাঁ দাদু বলো। বলছেন, এটা বেশ কয়েক বছর আগের কথা, তবে এখনো আমি দেখতে পাই, এখন আর আমি গুরুত্ব দিই না। বলে, কি? তখন জিজ্ঞেস করা হলো, দাদু বলো কি ঘটনা। দাদু তখন বলতে শুরু করলেন যে, আমি প্রতি বছর বর্ষাকালে স্টেশনে যখন চা বিক্রি করি এবং 8:30 9টা নাগাদ স্টেশন বেশ ফাঁকা হয়ে যায়। প্রথমে বলে রাখি বন্ধুরা, ঘটনাটা যেহেতু আজ থেকে অনেক বছর আগের, তখন এত আলো, এত কিছু ছিল না। অনেক পরিবেশ আজকের শ্রীরামপুরের, যারা যদি কেউ শুনছো শ্রীরামপুর থেকে, বর্তমানের পরিবেশ এবং 50 বছর আগের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। ওরা বলছে, স্টেশনে যতটুকু আলো, সে আলোর আমি দেখতাম একজন ভদ্রমহিলা রেল লাইনের একদম লাইনগুলো যেখানে শেষ হয়েছে, একটা ঝোপ মতো বা কিছু পুরনো মালগাড়ির একটা ভাঙা ওয়াগান দাঁড়িয়ে থাকে, এই রকম জায়গা দিয়ে, বা কিছু কিছু সিমেন্টের বিম মতো ফেলা থাকে, ওই জায়গাটাতেই ভদ্রমহিলা হেঁটে যেতেন। হেঁটে কত দূর যেতেন বলা যাচ্ছে না, ঠিকঠাক টানা চলে যেতেন এবং হাঁটাটা খুব অদ্ভুত ছিল। উনি বলছেন, এমনিতেই ভদ্রমহিলা একজন যাচ্ছেন, তাকে আমি একজন পুরুষ মানুষ দেখবো কেন? কিন্তু উনি এমন অদ্ভুতভাবে হাঁটতেন এবং বৃষ্টি, ঝমঝম করছে বৃষ্টি, যেদিন আকাশ পরিষ্কার থাকতো, বর্ষা দিনের মধ্যেও হয়তো আকাশ ভালো, সেদিন ওনাকে দেখা যেত না। যেদিন মুষলধারে বৃষ্টি পড়ছে 9টা 9:30টার সময়, সেদিনই উনি দেখতে পেতেন এবং বৃষ্টির মধ্যে ছাতাও নিতেন না এবং ওনাকে দেখে যে প্রচণ্ড ভিজে গেছে তেমনও মনে হতো না। এটা ওনাকে সব থেকে বেশি অবাক করে দিত যে এটা কি করে সম্ভব। আর উনি যেমন হাওয়ায় উড়ে যাওয়ার মতো স্পিডে বেরিয়ে চলে যেতেন। আর প্রতিদিন একই রঙের শাড়ি,
নীল রঙের শাড়ি, এবং অত বৃষ্টির মধ্যে যাচ্ছে, হাতে ছাতা নেই, এবং বৃষ্টিতে শাড়ি যে বিন্দুমাত্র ভিজে গেছে তারও কোনো চিহ্ন নেই। এই এত কিছু অদ্ভুত ঘটনা প্রতি বছর মোটামুটি যে কদিন বর্ষার এটা চলে উনি রোজ রাত্রে দেখতে পান। তারপর বর্ষাকাল চলে গেলে কিন্তু আর ওনাকে সারা বছর দেখা যায় না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অনেকগুলো বছর যাওয়ার পর একবার উনি বলেন আবার বর্ষা এসছে, মনে হয় ভদ্রমহিলা এবার যাওয়া আসা শুরু করবে। মনে মনে ভাবছেন এই বর্ষাকাল এলো মানে ওই ভদ্রমহিলা আবার যাবেন। ভাবছেন যে এই ভদ্রমহিলা আবার অনেকে থাকে যে তুক গুণ এরকম পেশার সঙ্গে যুক্ত, বা যদি আয়া জাতীয় কোনো কাজ করে তাহলে তো সারা বছর করবে, ছেড়ে দিলেও সে বর্ষার শুধু সময় কাজে জয়েন কেন করবে? তো কোনো কথারই কোনো কিছুতেই কোনো তাকে লিঙ্ক পাওয়া যায় না। একদিন এবার উনি যখন যেখান দিয়ে বাড়ি যেতেন, স্টেশন থেকে নেমে, দাদুর কথা বলছি, যে দাদু রেল লাইন পেরিয়ে একটা সরু গলির মতো আছে তখন ছিল, বর্তমানে উনি বলছেন পরিস্থিতি বলতে পারবো না, সেখান দিয়ে চলে গেলে ওনার বাড়িটা শর্টকাট হতো, আর মেন রোড দিয়ে গেলে অনেকটা দূর হতো। উনি বলছেন আমি তো ওইখান পাশ দিয়ে বেরিয়ে চলে যাব। সেদিন ভাবলেন যে আজকে দেখা যাক এই মহিলা কোথায় যায়, চোর ছেঁচর নয় তো, বা অন্যরকম কিছু নয় তো। অদ্ভুত লাগে ওনাকে দেখলে, ওনাকে দেখে স্বাভাবিক লাগে না যে কোনো ভদ্রমহিলা এইভাবে কিভাবে চলে যাচ্ছে, মাথায় ছাতা নেই, বৃষ্টিতে ভিজছে, অথচ ভিজে যাচ্ছে বলে তার কোনো রকম যেন কিছু এসে যায় না, এটা কি করে সম্ভব? তো সেদিন উনি বৃষ্টিতে ছাতা বাঁধাতেই ওনাকে ফলো করা শুরু করলেন, যে আমাকে জানতে হবে যে কোথায় যায়। প্রতি বছর শুধু বর্ষাকালে দেখা যায়, সারা বছর একে দেখা যায় না। আর একই শাড়ি গত 3-4 বছর যতদিন ধরে উনি দেখছেন, একই শাড়ি, সেই নীল রঙের শাড়ি, একটু হলদে হলদে পাড়, ব্যাস, অন্য কোনো শাড়ি নেই এর। দাদু পেছন পেছন যাচ্ছেন। দাদু বলছেন তখন আমার বয়স বেশ কম। কিছুটা রাস্তা যাবার পর উনি দেখছেন রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছেন, চতুর্দিকে জঙ্গল, ঝিঝি পোকার ডাক, আর প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে ব্যাঙের শব্দ। ভদ্রমহিলা এগিয়ে যাচ্ছেন হন হন করে। উনি বলছেন আমি একজন পুরুষ মানুষ হয়ে তাকে ধরতে পারছি না, আমি যাচ্ছি যেন মনে হচ্ছে সে বুঝতে পারছে আমি যাচ্ছি, সে যেন হাঁটার স্পিড এত বাড়িয়েছে মনে হচ্ছে তার পা দুটো মাটিতে পড়ছেই না। একেতে রেল লাইনের পাশে আমরা জানি প্রচুর পাথর পড়ে থাকে, তার উপর দিয়ে খানাখন্দ আছে, উনি বলছেন অনেক সময় জলা জমি, উলুবন, সব কিছু আছে। সেখান দিয়ে জোরে এরকমভাবে প্লেন রাস্তায় যেভাবে আমরা হাঁটি সেটা সম্ভব না। উনি নিজেই হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছেন বারবার। সেখানে ওই দাঁড়িয়ে ওইরকম পরিস্থিতিতে ওই ভদ্রমহিলা একদম স্পিডে যাচ্ছেন, এবং যেতে 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 একটা জায়গা আছে, সেখানে উনি বলছেন শ্রীরামপুরে প্রচুর কলকারখানা ছিল, তো কারখানাগুলোর পেছন দিক ওটা, একদম স্টেশনের দিক তো নয়, উল্টো দিক, লাইন সোজা চলে যাচ্ছে, কিন্তু জঙ্গল, উলুবন, এবং একটা জায়গা গিয়ে আর কিছু নেই, হাঁটার জায়গা নেই, শুধু একটা জলা মতো, সেখান দিয়ে যাওয়া যায় না। সেখানে গিয়ে দেখলেন জলার মধ্যে ভদ্রমহিলা মিলিয়ে গেলেন। আর উনি যে সময়ের কথা বলছেন ওখানে ওই রকম জঙ্গল থেকে শিয়াল টিয়াল সব বেরোতো। বলছেন এই তো বিপদে পড়লাম, এত দূর চলে এলাম, আমি ওকে ফলো করতে করতে তো শ্রীরামপুর স্টেশন পুরো ক্রস করে বেরিয়ে চলে এসেছি, কতক্ষণ হয়েছে, আমাকে আবার লাইনের দিকে যেতে হবে, উল্টো দিকে অনেকটা হাঁটতে হবে। কিন্তু ওনার বেশ ভয় লাগছিল। এবারে উনি যখন ব্যাক করে আসছেন, আস্তে আস্তে পেছন ঘুরছেন যে না এভাবে আর ভুল করলাম, আমার যাও না, আসছেন যখন দেখছেন গায়ের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে। হাওয়ার স্রোতটা কেমন, অনেকে বলতে পারেন বৃষ্টি পড়লে বর্ষাকালে ঠান্ডা হাওয়ার একটা ভাব মানুষের গায়ে লাগে, কিন্তু এই হাওয়া বলছেন অন্যরকম হাওয়া, একটা অদ্ভুত যেন কি একটা গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। উনি এবার পেছন দিকে আসছেন, কিছুতেই যেন পা চালাতে পারছেন না, আস্তে আস্তে পা জমে যাচ্ছে, এবং বারবার উনি হোঁচট খেতে কয়েকবার পড়েও গেলেন। ওইভাবে কোনো রকমে উনি বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফেরার পর সেদিন ওনার স্ত্রী ছিল না, বাপের বাড়ি গেছিল, বাড়িতে এসে ওষুধ লাগালেন, এবং রাত্রেবেলা ওনার প্রচণ্ড জ্বর এসেছিল। পরের দিন উনি যখন ফিরে গেলেন, ব্যবসা করছেন দোকানে, ওনার একজন বন্ধু ছিল,
তিনিও হকার, তবে তিনি চানাচুর বিক্রি করতেন। বলছে তখনকার দিনে বাসন্তী চানাচুর একটা কোম্পানি ছিল শ্রীরামপুরে, খুব বিখ্যাত, এবং স্টেশনের ধারে অনেকে ওই চানাচুর বিক্রি করত। সেই চানাচুর ওলা দাদু যিনি ছিলেন তিনি বলছেন, কি ব্যাপার এরকমভাবে পড়ে ছড়ে, কি হয়েছে, পড়ে গেছিলে, চোখে দেখে হাঁটো না নাকি? বলি না মেন রাস্তা দিয়ে যাও, নিশ্চয়ই ওই লাইন পার হয়ে যেতে গিয়ে পড়ে গেছো। তখন বললেন, না, কালকে একটা অন্য ঘটনা ঘটেছে আমার সঙ্গে। বলে কি ঘটনা? তখন উনি পুরোটা বললেন যে এরকম এত বছর ধরে ওনাকে দেখছি বৃষ্টির মধ্যে যায়। তো দাদু তো প্রথমে শুনে একটুখানি ঠাট্টা করছেন, পরে সেসব দিয়েই, বৌদি বাড়ি নেই, বাপের বাড়ি গেছে, এই সুযোগে তুমি একজন মহিলার পেছন পেছন যাচ্ছ? আচ্ছা দাঁড়াও, বৌদিকে বলছি। বলছে না না, ব্যাপারটা এতটা সহজভাবে ধরার না, একজন মহিলা যাচ্ছে, সত্যি আমি পেছন পেছন যাবো কেন? কিন্তু এই মহিলার 5 জন মহিলার মতো স্বাভাবিক না। 3 বছর ধরে একই রকম নীল রঙের শাড়ি। চানাচুর দাদু বললেন, পরতেই পারে নীল রঙের শাড়ি, তুমি তাকে শাড়ি কিনে দাও তোমার যদি এত খারাপ লাগে। বলে না, বর্ষার বৃষ্টিতে তার এক ফোঁটা তার শাড়ি ভেজে না, ছাতা ইউজ করে না, এবং হাঁটে না যেন মনে উড়ে যায়। এবং তার জন্যই আমি কালকে ঠিক করেছিলাম আমি পেছন পেছন যাবো, কোথায় যায় আমাকে জানতে হবে। কারণ অনেক সময় জানা যায় যে এই রেল লাইনের পাশ দিয়ে যেখানে কারখানাগুলো তো পাঁচিল, ওখানে তো কারখানায় যাওয়ারও তো রাস্তা নেই যে বলবে যে রাত্রেবেলা কারখানায় কোনো ডিউটি করে, শ্রমিকের কাজ করে, সেটা বলারও জায়গা নেই। তো মেন রাস্তার দিকে তো কারখানার মুখগুলো, এটা তো পেছনটা, এখান দিয়ে তো যাওয়ার জায়গা নেই। কোনো রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে ভদ্রমূল্যে যুক্ত কিনা সেসব জানার জন্য আমি যাচ্ছিলাম আর কি। উনি বললেন, যে কারণেই তুমি যাও, তোমার যাওয়াটা একদমই উচিত হয়নি, এবং ভবিষ্যতে এই ধরনের কিছু করো না। কারণ বুঝতেই তো পারলে স্বাভাবিক কোনো মানুষ না, মানুষ হলে এই জঙ্গলের কখনো মিলিয়ে যেত না চোখের সামনে। বলে হ্যাঁ, আমার সামনাসামনি যাচ্ছিল, কিভাবে মিলিয়ে গেল বুঝতে পারলাম না। আর যেখানে কি যদি কেউ বলে ওখানে লুকিয়ে পড়লো, ওখানে লুকানোর কোনো জায়গাই নেই, উলুবোনা জলা ছাড়া কিচ্ছু নেই ওখানে। বললেন ঠিক আছে, আর কি বলার। এই ঘটনা শোনার পর অনেক বছর কেটে গেছে। এরপর ওনারা চলে এসেছেন শ্রীরামপুরের বিপিদে স্ট্রিট বলে একটি জায়গায়। সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে রকেতে একটা দাদুদের আসর বসতো। এই দাদুরা কেউ কেউ রিটায়ার করে গেছেন, কেউ চাকরির শেষ জীবন চলছে, এবং তখন উনি বেশ বড়, প্রায় 7-8-এ পড়েন। তাদের রকে তারা নিজেদের মতো গল্প করতো। এবার উনি যে বাড়িতে ভাড়া থাকতেন, জানলার পাশে বসে পড়াশুনো হয়ে গেলে বসে থাকতেন, চুপ করে দাদুদের গল্প শুনতেন। বলে এমনি ভাল লাগতো, দাদুরা বিভিন্ন রকমের গল্প বলতো, এবং মাঝে মাঝে আমাকে দেখতে গল্প শুনছি, খুব খুশি হতো তারা। তাদের মধ্যে একজন দাদু খুব যুক্তিবাদী ছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে দাদুদের মধ্যে আলোচনা হতো। তো একদিন দাদুদের টপিক ছিল ভূত। একজন বলছে ভূতও নেই, ভগবানও নেই, কেন কোনো কিছু দেখা যায় না। আর ভূত থাকলে আগে ছিল, এখন তো কত আলো চতুর্দিকে, ভূত থাকবে কোথায়? এই রকম যখন ভূত নিয়ে বেশ চুলচেরা বিশ্লেষণ চলছে দাদুদের মধ্যে, তখন উনি বলছেন একজন দাদু ছিলেন, বলে তার নাম আমার একদম মনে নেই। সেই দাদু বললেন, আমি নিজে একটা ঘটনার সাক্ষী হয়েছি, সে ঘটনাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বলছে ঘটনা? কি ঘটনা? বলছে হ্যাঁ, এই শ্রীরামপুর স্টেশনেরই ঘটনা। বলে শুনি কেমন? বলছেন বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি যাত্রায় গেছিলাম, নেমন্তন্ন ছিল আমার একটা স্টুডেন্টের, একটা অনুষ্ঠান ছিল। কি অনুষ্ঠান উনি বলছেন অতটা পরিষ্কার মনে নেই। তা রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এবার যে সময় উনি কথা বলছেন সেখানেও চট করে বাসে ওঠা, রিক্সায় ওঠার চলটা খুব কম ছিল। তবু উনি বললেন যে আমি রিক্সা নিতাম, কিন্তু ভাবলাম থাক, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, হাতে টর্চ আছে, হেঁটে পার হই, হাতে ছাতাও আছে, কোনো কুকুর বা কিছু যদি রাত্রিবেলা আক্রমণ করে তো হ্যাট হ্যাট করে তাড়ানো যাবে। এবার যাত্রা থেকে উনি টুয়ার্ডস আসছেন বিপিদে স্ট্রিটের দিকে। লাইন ক্রস করে উনি যখনই আসছেন, বলে একটা গলি থেকে, লাইন ক্রস করবেন, তখনও করেননি লাইন ক্রস, তার আগে একটা গলি থেকে একজন ভদ্রমহিলা, রাত তখন 11টা, আজ থেকে অত বছর আগে রাত 11টা অনেক রাত, বলে একটা ভালো ঘরের ভদ্রমহিলা, এবং দেখে মনে হচ্ছে বেশি বয়সও না, খুব বেশি হলে 25-26-এর মধ্যে বয়স হবে, এর থেকে বেশি তো হবেই না, এবং ভালো ঘরের বউ বোঝা যাচ্ছে। মাথায়
কাপ মানে ঘোমটা দেওয়া, শাড়ি পরা, তার মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু তবু তাকে বোঝা যাচ্ছে তার খুবই বয়স কম। সে তাড়াহুড়ো করে যাচ্ছে এবং রাস্তা পুরো ফাঁকা, কুকুর বেড়াল এবং দু একজন পথচারী কয়েকজন কিছুক্ষণ আগে অবধি দেখেছেন, এখন তো দাদু পুরো একা, পুরো রাস্তায় কেউ নেই। ভদ্রমহিলা বেশ দ্রুত পা চালাচ্ছেন। দাদু ভাবছে এত রাত 11টার সময় গৃহস্থ বাড়ির বউ এরকমভাবে দ্রুত পা চালিয়ে কোথাও যাচ্ছে, বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি নাকি, মানে কারো অসুস্থ বা কিছু বা কোনো বিপদ আপদ ঘটে গেছে, কাউকে হয়তো ডাকতে যাচ্ছে পাড়ার কাউকে। ভাবছেন যে যেচে জিজ্ঞেস করবে যে বৌদি কি ব্যাপার। উনি বলছেন তখন আমার বয়স একটু কম, এখনকার মতো এত বয়স না, জিজ্ঞেস করবো বৌদি কি ব্যাপার। কিন্তু অনেক সময় অনেক ভদ্রমহিলা রাত্রির 11টার সময় তারও সন্দেহ হতে পারে যে এই লোকটি কি করছে একা একা। আমি একা, আর 5 জন থাকলে তবু একটু সাহস পেতাম, সঙ্গে আমার স্ত্রীও নেই, তাকে জিজ্ঞেস করাতাম যে কি বিষয়। বলছেন তো কিন্তু কৌতূহলও হচ্ছে। ভদ্রমহিলা বেশ দ্রুত ছুটছে এবং ওনার হাঁটা দেখেই মনে হচ্ছে খুব একটা বিপদে পড়েছেন, তাড়াহুড়ো করে হয়তো পাড়ার লোককে জড়ো করবেন বা কিছু একটা ব্যাপার। কিন্তু উনি চাইলেও কিছু জিজ্ঞেস করতে পারছেন না, ভাবছেন যে সঙ্গে যাই, যদি কোনো সমস্যা দেখি তখন আমি বলবো, যদি কিছু সাহায্য করতে পারি বা কিছু সেরকম। কিছুক্ষণ বাদে ভদ্রমহিলা আর ওনার ডিস্টেন্সটা একটু কমে এসছে, হাঁটছেন, কিন্তু ইনিও তো জোরে হাঁটছেন, কারণ ইনার জোরে হাঁটার উদ্দেশ্য ছিল খাবার হজম করতে হবে, প্রচুর খাওয়া হয়ে গেছে। তখন উনি দেখছেন ভদ্রমহিলা ফুপি কাঁদছে আর হাঁটছে। তখন উনি শিওর হয়ে গেলেন না, সত্যি কোনো বিপদে পড়েছে। কিন্তু তবুও মুখে এসেও আটকে যাচ্ছে যে বৌদি কি ব্যাপার, কিছু বিপদ, বাড়িতে কোনো সমস্যা, বলুন, আমি পাড়ার ছেলেদের নিয়ে যাচ্ছি বা কিছু। কিন্তু কাদের বাড়ির বউ বুঝতেও পারছেন না। এইবার যখন লেভেল ক্রসিংটা উনি নিজে কয়েকটা লাইন পার হয়ে গেছেন, কিন্তু ভদ্রমহিলা দেখলেন একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে দেখে উনিও, যে রেল লাইনের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেখানে লাইন থাকে না, ওইখানটা উনিও দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে মানে উনিও একটু অস্বস্তি বোধ করছেন যে জিজ্ঞেসও করতে পারছি না, আবার চলেও যেতে পারছি না, যে রাত দুপুরে ভাবে মানুষকে দেখলাম বিপদে ভাবে বাড়ি চলে যাবো, কিছু যদি উপকার করতে পারতাম, কিছু যদি তার কাজে লাগতে পারতাম। তারপর দেখলেন ভদ্রমহিলা এবার লাইন ধরে এগোচ্ছেন, প্রথম লাইনটা ধরে, ওদিক থেকে আসার প্রথম লাইনটা ধরে এগোচ্ছেন। উনি বললেন এ কি রে বাবা, লাইন ধরে এগোচ্ছে মানে এদিকে তো কিছু নেই, স্টেশনের দিকের উল্টো দিকে ভদ্রমহিলা লাইন ধরে এগোচ্ছে, তার মানে অন্য কোনো মতলব আছে নাকি ভদ্রমহিলার। উনি এবার ওনার পেছন পেছন যাচ্ছেন, কিন্তু উনি ভাবছেন এবার চিৎকার করে ডাকি, কারণ এটাও কোনো পুরুষ নয় বা আমি নিজে কোনো মহিলা নই যে একটা মহিলাকে টেনে হিচড়ে লাইন থেকে নামাবো, যেক্ষণ একটা ট্রেন পাস করলে একটা বিপদ হয়ে যাবে। লাইন ধরে আপনি কোথায় যাচ্ছেন, আর ওদিকে তো কোনো পাড়ার লোক নেই। এতক্ষণ ভাবছিলেন যে পাড়ার কাউকে ডাকতে যাচ্ছেন বা কোনো ওষুধের দোকানে যাচ্ছেন, যদিও এত রাত্রে কিছু খোলা নেই, কিন্তু এখন তো দেখছেন উনি লাইন ধরে স্ট্রেট হাঁটছেন এবং এখন কান্নার গতি আরও বেড়েছে, বেশ জোরে শোনা যাচ্ছে ওনার কান্নার ফোঁপানোর শব্দ। উনি আবার ভদ্রমহিলার সঙ্গে যেতে শুরু করলেন, প্রচণ্ড জোরে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। ভদ্রমহিলা যেন বুঝতে পারলেন যে তাকে কেউ বাঁচাতে আসছে বা পেছনে ধাওয়া করছে, কিছু একটা ভেবে সে আরও দৌড় লাগাচ্ছে। এবার ওনার মুখ দিয়ে বেরিয়ে এলো, বৌদি ভয় পাবেন না, কি সমস্যা, এভাবে দৌড়চ্ছেন কেন, আমি অনেকক্ষণ আপনাকে দেখছি। এটা ভদ্রলোকের মুখ দিয়ে এবার বেরোলো। বৌদি শব্দটা সম্বোধন করলেন যাতে তার কোনো খারাপ কিছু মনে না হয়, কিন্তু ভদ্রমহিলা কোনো কিছু শুনলো না, দৌড় দিল। এরপর উনি ফিল করলেন এতক্ষণ ওনার পেছনে দৌড়ানোর জন্য লাইনে কিন্তু ট্রেন আসছে, কারণ লাইন বেশ মানে লাইনের মধ্যে একটা অদ্ভুত কম্পন অনুভব হচ্ছে, তার মানে ট্রেন আসছে। এবং পেছন দিকে তাকে দেখলেন, হ্যাঁ ট্রেনের লাইট দেখা যাচ্ছে। উনি এবার সামনে ভদ্রমহিলা এগোচ্ছেন, পেছনে ট্রেন আসছে, মাঝখানে উনি একদম মানে যাকে বলে হতভম্ব হয়ে গেলেন। এবং যখন দেখলেন যে কিছু করার নেই, উনি বাধ্য হয়ে লাইন থেকে নেমে পেছন দিকে সরিয়ে এলেন এবং দেখলেন যে ভদ্রমহিলা আর লাইনে নেই। উনি বললেন বাবা, ভদ্রমহিলাকে তাহলে আমি যখন ট্রেনের দিকে তাকাচ্ছিলাম বা ওইদিকে দেখছিলাম তখন কি ভদ্রমহিলাও নেমে চলে গেল? কারণ ট্রেনের মধ্যে ভদ্রমহিলা নেই, মানে লাইনের মধ্যে নেই, এবং সাইডেও যে কোথাও দাঁড়িয়ে আছে যে ট্রেন দেখে ঝাঁপ দেবো তাও না। তাহলে যাক, ভদ্রমহিলা বোধহয় সরে গেছে, এবার অন্ধকারের মধ্যে উনি আর দেখতে পাচ্ছেন না। এবার উনি
যখন ট্রেনটা একদম কাছে এসে গেছে, ট্রেনের একটা সামনে যে ফোকাস থাকে না, ফোকাসেতে দেখছেন যেই লাইনটা এতক্ষণ পরিষ্কার ফাঁকা দেখছিলেন যে কেউ নেই, ভদ্রমহিলা বোধহয় ট্রেন লাইন থেকে নেমে গেছেন, দেখছেন ভদ্রমহিলা কোথায় বসেছিল না কি ঘাপটি মেরেছিল, ট্রেনের দিকে দৌড়ে ছুটে এলো, একদম ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া যাকে বলে, চোখের সামনে উনি দেখলেন, উনি চিৎকার করে চোখ চেপে বসে পড়লেন, কারণ উনি জানেন ওনার হাতে আর কিছু নেই। তারপর উনি বলছেন বসে বসে আমি কতক্ষণ ওরকম ঠকঠক করে কাঁপছি, ট্রেন বেরিয়ে চলে গেছে, আমি চোখ খুলতে পারছি না, কারণ উনি জানেন চোখ খুললে একটা বীভৎস দৃশ্য দেখবেন, যেটা দেখতে উনি একদম মন থেকে প্রস্তুত নন। তাও অনেকক্ষণ ওভাবে বসে থাকার পর মনে জোর এনে উনি যখন সত্যি সত্যি চোখ খুললেন, থকথক করে কাঁপছেন, উনি দেখলেন লাইন ফাঁকা, লাইনে কিচ্ছু নেই, রাতের আকাশের চাঁদ জ্যোৎস্নায় ফিনিক ফুটছে, লাইনের যে স্টিলের পাতের ওপর চকচক চকচক করছে, কোথাও মানুষের দেহবশেষ তো দূরের কথা, এক ফোঁটা রক্তের ছিটে ফোঁটা অবধি নেই, লাইন পুরো পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, কিচ্ছু নেই। উনি ভাবলেন যে তাহলে কি ওই নিয়ে গিয়ে ওকে দূরে কোথাও ফেলেছে, কিন্তু উনি যে এগিয়ে গিয়ে আর একটু মানে দেখবেন বা কিছু, অনেক সময় এটাও শোনা যায় যে হাওয়ায় টেনে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে, কিন্তু ওনার বলছেন আমার পায়ের হাঁটুর মধ্যে ঠকঠকি লাগছে, মানে আমি হাঁটু কাঁপছে, আমি কিভাবে যে বাড়ি এসেছে আমি জানি, আমার আর তদন্ত করার বা ওটা করার আমার আর শক্তি ছিল না শরীরে। সেটা শুনে একজন দাদু ওখানে, যারা উনি এতক্ষণ গল্প করছিলেন সবাই বসে শুনছিল, ঝম্পিদি নিজে জানলায় বসে শুনছেন দাদুদের গল্প, একটা দাদু বলে হ্যাঁ এটা ঠিক কথা, কারণ আমিও শেওড়াপুলি থেকে আসছিলাম, আমি, আমার শালিকা, আমার স্ত্রী, আমরা তিনজনে স্টেশন ক্রস করছি, তখন রাত 9টা বাজে, এত রাতও না, তোমার মতো 11টা না, আমরা নিজেরা চোখে দেখেছি, রাত বেশ ফাঁকা ছিল, একটা নড়ো মুন্ডু লাইনের মধ্যে সেই বল যেমন ড্রপ খায়, ড্রপ খেতে খেতে এদিক থেকে ওদিকে যাচ্ছে, বলছে কোনো রকম কোনো রক্ত বা কোনো কিছু চিহ্ন নেই, একদম পরিষ্কার, অথচ একটা কাটা মুন্ডু, চোখটা উল্টানো, ড্রপ খেতে খেতে এই লাইন থেকে এই লাইন করতে করতে ঝোপের মধ্যে চলে গেল। বলছে ওই দৃশ্য দেখে কোনো রকমে আমি দুজনেরই হাত ধরে, আমার স্ত্রীর হাতটা একটা চেপে ধরেছি, আমার শালিকা তখন বেশ বাচ্চা মেয়ে, চল, শালিকাকে বললাম চল ছোট, স্ত্রীকে বললাম দৌড়াও, তিনজনে মিলে দৌড়েছি ওই দৃশ্য দেখে। বলছে এটা কিছু একটা আছে, তিনজন। তারপরে উনি ঝম্পিদি পরে ভাবছিলেন ওই ভদ্রলোকের যিনি চা বিক্রি করতেন, ওই দাদুর ছোটোবেলায় গল্প শুনেছিলেন, বৃষ্টির মধ্যে হাঁটছে, গায়ে জল পড়ছে না, সেই ভদ্রমহিলা, এই কাঁদতে কাঁদতে রেলে ঝাঁপ দেওয়া ভদ্রমহিলা, বা এই যে মুন্ডু, এরা কি তিনজনেই এক নাকি এরা আলাদা আলাদা অশরীরী? কিন্তু কিছু তো একটা আছে, বারবার এই ভদ্রমহিলাকে লাইনে হাঁটতে দেখা যায়, সে তার সঙ্গী কাউকেও মনে হয় যেন টানে আকর্ষিত করে, কারণ কেউ যদি আরেকটু অন্যমনস্ক হয় তারও তো ক্ষতি হয়ে যাবে বড়, কারণ যখন তখন ট্রেন আসবে। তো খুবই ভয়ঙ্কর ঘটনা, প্রত্যেকটা ঘটনা, মানে আজকের দিনে হয়তো উনি বলছেন শ্রীরামপুর এখন কেমন হয়েছে আমি জানি না, আমার বহু বছর শ্রীরামপুর থেকে আমরা চলে এসেছি, হয়তো পরিবেশ এখন অনেক পাল্টে গেছে। বলছেন বছর 20 আগে একবার গেছিলাম, তখনই অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এখন তো বলে কথাই নেই। তবে ঝম্পিদের এক্সপিরিয়েন্স এবং সবকটা দাদুদের ঘটনা আজকে আমার তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি ভাল লাগে কমেন্ট করো, এবং যাদের কমেন্ট করতে মনে হয় অতটা ভালো লাগে না বা পছন্দ করো না, তারা লাইক করতে কিন্তু সবাই পারো, লাইক করতে প্লিজ একদম ভুলে যাও না ঘটনাগুলো। সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। কমেন্ট করেছেন, ঘটনা পাঠিয়েছেন, ক্ষমা করবেন, শান্তনু চক্রবর্তী। লিখছেন, আমাদের এক শ্রোতা বন্ধু যিনি উত্তরপাড়ার বাসিন্দা অলৌকিক জনের অনুরোধ জানিয়েছিলেন পুনর্জন্মের ঘটনার জন্য। অনেক আগে আমি পুনর্জন্মের ঘটনা লিখেছিলাম বটে, তবে এই ঘটনাটা সেই শ্রোতার কথা ভেবেই লিখছি। নানাভাবে মানুষের পুনর্জন্মের পরিচয় পাওয়া যায়, সব ক্ষেত্রেই যে জাতিস্বর হতে হবে এমন কিন্তু না। যেমন আমার মায়ের মেজ মামা, সে অর্থে জাতিস্বর ছিলেন না, তবু তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছিল। এসব ঘটনা আমি আমার মায়ের কাছে শুনেছি, কেননা মায়ের 4 মামাই আমাকে ভালোবাসতেন, মা তাদের ঘনিষ্ঠ ছিল, তাদের জীবনের সব ঘটনাই জানতে পারতো। মা বলতো যে তার বড় মামা ও মেজ মামা একাধিকবার ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন। শ্রোতাদের স্মরণে থাকতে পারে যে মায়ের বড় মামা মিলিটারিদের ডাক্তার ছিলেন,
একথা আমি বড় মামার জীবনের ভৌতিক ঘটনা বলার সময় জানিয়েছিলাম, কিন্তু নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি তার স্ত্রী অর্থাৎ মায়ের বড় মাইমার অকাল মৃত্যু কিছু করতে পারেননি। মামি ছিলেন ক্যান্সারে আক্রান্ত। যখন আর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, বাড়ির বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন, সেই সময়ের ঘটনা। একদিন বিমর্ষ অবস্থায় বড় মামা মামির শিওরে বসে হঠাৎ দেখলেন মামির শরীরটা নিথর হয়ে গেল। নিজে ডাক্তার ছিলেন, তাই বুঝতে পারলেন যে স্ত্রী মারা গেছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখলেন অদ্ভুত দৃশ্য। মামির রক্ত মাংসের শরীরের মধ্যে থেকে আর একটা শরীর বের হচ্ছে, যা অবিকল মামির মতো দেখতে। তবে শরীরটা দেখে মনে হচ্ছে অনেকটা হালকা, একটু ধোঁয়া ধোঁয়া, যেমন হাত দিয়ে ধরা যাবে না। তবে বাকি সব মামিরই মতন। মামি যে শাড়ি পরেছিলেন, মামির শরীরে যে গয়না ছিল, সব কিছু দ্বিতীয় শরীরেও তাই। মামা অবাক হয়ে সেই দিকে চেয়ে রইলেন। এরপর সেই শরীরটা পুরোপুরি মামির রক্ত মাংসের শরীর থেকে বেরিয়ে বিছানা থেকে নেমে ভেজানো দরজা হাত দিয়ে খুলে বাইরে চলে গেল। সাথে সাথে মামাও বেরিয়ে এলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ঘটনাটা শুনে আমি মাকে বলেছিলাম, মৃত্যুর পর আমাদের সবার সাথেই এমন ঘটে। এই দ্বিতীয় শরীরটা যে উপাদানে তৈরি, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন এক্টোপ্লাজম। মা বলল, কিন্তু এসব চোখে দেখার তো জিনিস না, বা সবার সেই চোখ থাকেও না দেখার মতো। বড় মামা নিশ্চয়ই আর 5 জনের থেকে একটু আলাদা ছিলেন, নতুবা এক সাধুর আত্মা প্রতি রাতে তার সাথে গল্প করতে আসতো কেন? সে অবশ্য আরও এক কাহিনী, আজ বলবো না, বলবো অন্যদিন। মায়ের মেজ মামার মতো, মায়ের মতে তিনিও ছিলেন অন্য ধরনের। নতুবা স্বপ্নে মা কালী তার বীজ মন্ত্রে মেজ মামাকে দীক্ষিত করবেন কেন? এমন ভাগ্য কজনের হয়? অবশ্য তখন মেজ মামা বুঝতে পারেননি এসব কি ঘটেছিল তার সঙ্গে। এক তপস্বী সন্ন্যাসীর কাছে এসে বলেছিলেন, আচ্ছা স্বপ্নে মা কালী এটা আমায় বললেন। শুনে সন্ন্যাসী নিজের 2 কান চেপে ধরে বললেন, আর বলিস না, ওসব কাউকে বলতে নেই। মা যে স্বয়ং তোকে নিজের বীজ মন্ত্রে দীক্ষিত করেছেন। তুই অতি ভাগ্যবান, এখন যা মন্ত্র জপ কর। বাস্তবিক এরপর তিনি মা কালীর সাধনা করেছেন, কিন্তু বেশি দিন বাঁচেননি। মাত্র 42 বছর বয়সেই মা কালী তাকে নিজের কাছে টেনে নেন। তবে সাধক বলতে যে চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তিনি সে ধরনের ছিলেন না। বাইরে থেকে লোকে দেখে তার সম্পর্কে কিছু বোঝার উপায় থাকতো না। পেশায় লয়ার ছিলেন, যতদিন বেঁচে ছিলেন সংসারও করেছেন। আশ্চর্য প্রতিভাধর মানুষ ছিলেন, সব ব্যাপারে পারদর্শী। সব মানুষকেই ভালোবাসতেন এবং মানুষরাও তাকে ভালোবেসে আকৃষ্ট হতো। খুব ভালো অভিনয় করতে পারতেন, তাই গ্রামের নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতেন। তাছাড়া স্মৃতিশক্তিও খুব অটুট ছিল। এই স্মৃতিশক্তির কারণে তিনি বাল্যকালে তার পূর্বজন্মের ঘটনাও স্মরণ করতে পেরেছিলেন। এবার বলি সেই ঘটনা। তখন মেজ মামার বয়স 4 বছর। মেজ মামার বাবা অর্থাৎ মায়ের সেই দাদু সেই সময় মেজ মামাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোতেন খুব ভোরে। একদিন একটা জায়গায় যেতেন, আবার পরের দিন অন্য জায়গায় যেতেন। একদিন দাদুর ইচ্ছা হলো অনেক দূরের একটা পথ দিয়ে যেতে। সেই পথের পাশে ছিল বিশাল পুকুর, জলে পূর্ণ। তবে দাদু কারোর কাছে শুনেছিলেন যে ওই পথে বহুদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ওই অঞ্চলে জমিদারের 4-5 বছরের ছেলে শখ হয়েছিল যে সে হাতির পিঠে চড়বে। জমিদার বাবু তো নিজস্ব হাতি ছিলই, তিনি তার ছেলেকে হাতির পিঠে বসিয়ে দিয়ে নিজে চলতে লাগলেন। সঙ্গে অনেক চাকর বাকরও ছিল। সেই পূর্বকথিত পুকুর পাড়ের অপ্রস্তুত পথ দিয়ে জমিদার পুত্র হাতির পিঠে চড়ে চলছে। পাশে চলছেন জমিদার ও তার পরিবারবর্গের লোকজন। হঠাৎই সকলে চোখের সামনে যা ঘটেছিল অপ্রত্যাশিত। হাতিটার পা পিছলে যায়, সে টাল সামলাতে না পেরে বাচ্চা ছেলেটিকে নিয়ে পুকুরে পড়ে, ডুবে যায় এবং হাতির পদপৃষ্ঠ হয়ে বাচ্চাটিও মারা যায়। যদিও হাতিটা জল থেকে উঠে পড়ে, কিন্তু বাচ্চাটিকে আর কিছু করা যায় না। এরপর যা হয়, চারিদিকে হই হই, জমিদার বাড়িতে শোকের ছায়া পড়ে। জল থেকে বাচ্চাটির নিথর মৃতদেহ তোলা হয়। বোঝা যায় যে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে সে জলের তলায় দেহত্যাগ করেছে। সেই ঘটনার বহুকাল পরে আবার জমিদার পুত্রের বয়সী ছেলের সাথেই আমার সেই দাদু হাঁটছিলেন। হয়তো সেই হতভাগ্য জমিদার ও তার মৃত বাচ্চাটির কথাই ভাবছিলেন, কিন্তু তার মেজ ছেলে জিতু কি ভাবছিল কে জানে। সেও পুকুর ধারে সে কেমন অন্যমনস্ক হয়ে গেছে। হঠাৎই চলতে চলতে জিতু পথের মাঝে দাঁড়িয়ে পড়ল। বাবা বললেন, কিরে জিতু, দাঁড়ালি কেন? জিতু বললেন, অর্থাৎ মেজ মামা বলছেন, বাবা এই জায়গাটাতে সে হাতিটা পা পিছলে পড়ে গেছিল, আমিও ডুবে গেছিলাম।
ছেলের মুখে কথা শুনে দাদু চমকে উঠলেন, কেননা এই ঘটনা তিনি ছাড়া আর কেউ জানেন না, আর অতটুকু বাচ্চার জানার তো কথাই না, তাকে যদি কেউ না বলে। তবে এসব কি বলছো? দাদু প্রশ্ন করেন, এসব কি বলছো? কে বললো? কোথা থেকে জানলে? মেজমা বললেন, আমি জানি তো, আমার সব মনে আছে। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হাতির পিঠে চড়ে। দাদু বললেন, হ্যাঁ, কিন্তু সে তো জমিদারের ছেলে। জিতু বললেন, বাবা, আমার বাবাই তো জমিদার ছিল। জলের তলায় হাতিটার পা আমার বুকে এসে পড়ে, আর কিছু মনে নেই। সব শুনে দাদু স্তম্ভিত হয়ে যান, মুখ থেকে আর কথা বেরোন না। এরপর তিনি জিতুকে নিয়ে ঘরে ফিরে এসে মায়ের দিদাকে সব বললেন। তিনিও অবাক হন। অনেক দিন আগে মারা যাওয়া সেই জমিদার পুত্রই যে তার সন্তান রূপে পুনর্জন্ম লাভ পেয়েছে, এটা বুঝতে তাদের বাকি থাকে না। এটাও তারা বুঝেছিলেন যে সেদিন ভোরে সেই পুকুরের পথে না গেলে কোনোদিনও হয়তো তার ছেলের পূর্বজীবনের কথা মনে পড়তো না। আমি অবশ্য মাকে বলেছিলাম, অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে পূর্বজন্মের ঘটনা অবশ্য মনে পড়ে যায়। অবশ্য এর কারণ কি আমারও অজানা, তবে মনে পড়ে শুধুমাত্র আগের জন্মের ঘটনায়, এবং সেটা বাচ্চা বয়সেই। বহু আগের জন্মের ঘটনা সাধারণত মনে পড়ছে, এটা কিন্তু দেখা যায় না। এবং যৌবন বয়সে এসে কারোর পুরনো দিনের ঘটনা মনে পড়ছে, এটাও খুব কম। তবে এরম ঘটনা আমি জানি, তোমাদের সঙ্গে শেয়ার করব। মেজো মামা মনে করতে পারলেন না এরা তার কোন জন্মের সঙ্গী, বা সেই জন্মে কি ঘটেছিল তার সঙ্গে। তখন তিনি লয়ার রূপে প্রতিষ্ঠিত। সেই সময় গ্রামের বাৎসরিক নাটকের উৎসব চলছে। নাটকের নাম ভোলা মাস্টার। অন্যান্য বছরের মতো নাটকের প্রধান চরিত্রে মায়ের মেজমামাই অভিনয় করবেন। রিহার্সালও শুরু হয়ে গেছে। কিন্তু তখনই মেজমামা জানতে পারলেন যে একটা মামলার নিষ্পত্তির জন্য তাকে বিহারের একটা জায়গায় যেতে হবে। জায়গাটার নাম মা আমাকে বলেছিলেন, কিন্তু আজ এতদিন বাদে আমার মনে নেই। যাই হোক, নাটক যেদিন অনুষ্ঠিত হবে তার আগেই তাকে যেতে হবে, তাই ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। তাই জানিয়ে দিলেন যে এবছর তারা নাটক করা হবে না। এতে বলা বাহুল্য সবাই হতাশ হলো, কেননা মেজমামা গ্রামের একজন জনপ্রিয় মানুষ। সে যে চরিত্রটা করবে সেটা অন্য কেউ কিভাবে পারবে, এটা একটা সমস্যা। মেজমামা জানান এবছরের জন্য তিনি তার চরিত্রটা বাদলকে দিয়ে দিলেন। বাদল ছিল মামারই বন্ধু। তিনি বাদলের বাড়ি গিয়ে নাটকের বইটা আর পাঠটা তাকে বুঝিয়ে দিয়ে আসেন। তারপর একদিন বিহারের পথে যাত্রা করেন। বিহারে তাকে একটা বাংলো বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। একদিন রাতে 10টা নাগাদ ঘরের দরজা বন্ধ। খাটের ওপরে একা বসেছিলেন। হঠাৎ দেখলেন যে তার চোখের সামনে একটা মহিলার মূর্তি ফুটে উঠল। মেজমামা চমকে উঠলেন, কারণ ঘরের দরজা বন্ধ, মহিলা তো দরজা দিয়ে ঢোকেনি। হঠাৎ তার আবির্ভাব কেন হলো? সে যে অশরীরী তিনি বুঝে গেলেন। কিন্তু তিনি খুব সাহসী ছিলেন, তাই ভয় না পেয়ে ভাবতে লাগলেন, ইনি কে? সেই মহিলা ছিলেন অপূর্ব সুন্দরী, আর তার কোলে একটা বাচ্চাও আছে। মেজমামা কিছু বলার আগেই মহিলাটি তার দিকে তাকিয়ে ঝেঁঝিয়ে উঠল, এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি, এতদিনে আসবার সময় হলো? কি মনে করে তোমার স্ত্রী সন্তানকে একা অসহায় অবস্থায় রেখে গেছিলে? মেজমামা আগেই অবাক হয়ে গেছেন। এবার তো তার বিস্ময়ের কোনো অন্ত রইল না। মহিলা এসব কি বলছে? মামা বলছে, আপনি কে? এসব কি বলছেন? কোন স্ত্রী, কোন সন্তানকে আমি ফেলে গেছি? আমার স্ত্রী সন্তান তো বাংলায় রয়েছে। এখানে আমি মামলার কাজে এসেছি। এই কথা শুনে মহিলা তীব্র স্বরে বলল, নিজের চোখের সামনে বউ বাচ্চাকে দেখে চিনতে পারছো না? অন্য নারী, অন্য বাচ্চাদের কথা নিজের মুখে বলছো? এমন করতে পারলে? মেজমামা হয়তো কিছু একটা ভাবতে যাচ্ছিলেন বা বলতে যাচ্ছিলেন, তখনই তাদের আর দেখতে পেলেন না। কখন যেন তারা ভ্যানিশ হয়ে গেছে। মেজমামা বসে বসে ভাবতে লাগলেন, এসব কি ঘটে গেল। পরে মেজমামা কাহিনী শুনে সবাই সিদ্ধান্তে এসেছিল যে ওই মহিলা ও বাচ্চাটা তার আগের জন্মের স্ত্রী ও সন্তান, ঠিক এই জন্মের আগের জন্ম নয়। কেননা আগের জন্মে ছিলেন তিনি জমিদারের ছেলে, বাচ্চা বয়সে মারা যান। সম্ভবত তার আগের জন্মে তিনি মারা গেছিলেন এবং স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে চলে গেছিলেন, বা মারা গেছিলেন, কিছু একটা হয়েছিল। বউটিও বাচ্চা সমেত মারা যায়। বাচ্চাকে নিয়ে হয়তো সে আত্মহত্যা করেছিল। দুজনেই প্রেত হয়ে এত যুগ ধরে এখানে বাস করছে। স্বামীর প্রতি একটা ক্ষোভ ছিল তাদের। প্রেতাত্মাদের একটা আলাদা শক্তি আছে শুনেছি, তাই হয়তো জন্মান্তরে রূপ পাল্টে গেলেও নিজের স্বামীকে চিনতে তার ভুল হয়নি। সবটাই অনুমান, এছাড়া অন্য কোনো ব্যাখ্যা আর কারোর জানা ছিল না। অবশ্য কাজ মিটিয়ে একদিন মেজমামা বাংলার উদ্দেশ্যে রওনা দিলেন। নির্ধারিত দিনের আগেই নাটকের অনুষ্ঠান শুরু হতে 2-4 দিন বাকি, তাই তিনি খুশি মনে ফিরছিলেন।
কিন্তু তার খুশি যে কয়েক মুহূর্তের পর দুঃখে বদলে যাবে জানতেন না। যে অবাকের মাত্রা বিহারে যাওয়ায় ঘটনাজনিত অবাকের থেকেও তার কম ছিল না। মেজমামা পাড়ার রাস্তায় যখন প্রবেশ করেন তখন সকালবেলায় রোদ ঝলমল পরিবেশে হঠাৎ শুনতে পেলেন বাদলের গলা। আরে জিতুদা, ফিরছো বুঝি? মেজমামা বাদলকে দেখে খুশি হলেন। বাদল বলল, চলো একসাথে গল্প করতে করতে যাব। আরও বললে, এই জিতুদা, ভোলা মাস্টার নাটকের বইটা আমার সঙ্গেই আছে, এটা তুমি নাও। তুমি যখন এসে পড়েছ, চরিত্রটা তুমিই করো। এই বলে সে মেজমামার হাতে ধরিয়ে দিল। মেজমামার বাড়ির কাছাকাছি এসে বাদল বলল, আমি আর এগোবো না, তুমি এবার বাড়ি যাও। মেজমামা বাড়ি এলে জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ রে জিতু, হাতে ওটা কিরে? মেজমামা বললেন, আর বলো না, পথে আসতে গিয়ে বাদলের সঙ্গে দেখা। ওই আমার হাতে ধরিয়ে দিল, বলে তুমি এসে গেছো, তুমি করো, আমি আর চরিত্রটা করব না। এইসব বলে বইটা ফেরত দিয়ে দিল। মেজমামার উত্তরে বাড়ির লোকের যা মুখের অবস্থা হলো, মেজমামা অবাক হয়ে গেলেন। মেজমামা বললো, কি এমন ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন তোমরা? কি হয়েছে? কেউ একজন বললে, আরো ভূত তো তুই দেখেছিস। তুই বাদলের সাথে সারা পথ গল্প করতে করতে এসেছিস? হ্যাঁ। বাদল দিয়েছে তোকে বইটা? হ্যাঁ। বাদল বলেছে যে এবার তুমি চলে এসেছো যখন, পাঠটা তুমিই করো। হ্যাঁ রে বাবা, বলছি তো। সকলে বলল, বাদল তো দুদিন আগেই জ্বরে মারা গেছে। এ কথা শুনে মেজমামা হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে যান বাদলের বাড়ি। সেখানে শোকের পরিবেশ। তরতাজা জোয়ান ছেলেটার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। একই অবস্থায় মেজমামারও। তবে তিনি এটা ভাবতে লাগলেন যে দিনের বেলায় সূর্যের আলোয় বাদলের সঙ্গে গল্প করতে করতে পুরো রাস্তাটা উনি এসেছেন। সে আসলে অশরীরী, এটা বিশ্বাস করতে হবে। অবশ্য তখন মেজমামা জানতেন যে বাদলের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বা হয়তো বা জানতেন না। বাদলের মতো তিনিও তার দাদাকে অশরীরীর অবস্থায় দেখা দিয়েছিলেন। যে দাদা তার মৃত্যুর খবর জানতেন না এবং তাকে প্রথমে অশরীরী মনে না করে রক্তমাংসের ভাই বলেই তিনি মনে করেছিলেন। সে ঘটনা সহেলি দিয়ে অনেক আগে পাঠ করেছিল, তাই পুনরাবৃত্তি করছি না। এখানে ঘটনা শেষ হলো। দারুণ ঘটনা। এটা আমিও শুনেছি। আজকে শান্তনুবাবু লিখলেন, যারা এইভাবে পুনর্জন্ম দেখতে পান, ইনি তো একটা না, আগের জন্মের স্ত্রী, তার আগের জন্মের স্ত্রী সন্তানকেও দেখতে পেয়েছেন। বা তিনি যারা ঈশ্বরের দৈব দর্শন পায় বা ভৌতিক অপদেবতা বলি তো তাদের দর্শন যারা পায়, তাদের বলে, লোকে বলে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের জীবনের আয়ু খুব কম থাকে, আয়ু 40-50-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। বিশেষ করে আমিও একটা পুনর্জন্মের ঘটনা তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমার মামার বাড়ির ওখানকার ঘটনা, অনেক দিন আগে, আমিও রিপিট করছি না। এই কথাটা উঠলো বলে বলছি, তিনি কিন্তু এবছর মানে 2025 জানুয়ারিতে সেই দিদি মারা গেছেন। আমি বলেছিলাম যে টিচার ছিলেন, ছোটবেলায় একটা বাড়ির গিন্নি ছিলেন, তাও শ্রীরামপুরের। তোমাদের মনে আছে, তোমরা যারা আগে থেকে শুনছো তারা মনে করতে পারছো। তিনি কিন্তু বর্তমানে বেঁচে নেই, মারা গেছেন। তো এটাই উনি বললেন বলে আমি আরও দেখলাম যে সত্যি দুটো ব্যাপারটা কাকতালীয়। হয়তো তোমরা বলতে পারো এগুলো তো কাকতালীয়, কিন্তু আরও অনেকটা ঘটনা শুনেছি যে এদের জীবন খুব ক্ষণস্থায়ী হয়, কারণ হয়তো ওরা আগের জীবন আর এই জীবনের মধ্যে ব্যালেন্স করতে পারে না, লোকে বলে। আমি এই বিষয়ে এক্সপার্ট নই, আমার কমেন্ট করা ঠিক হবে না। যে কোনো কারণেই হোক, ওনাদের জীবনকাল খুবই কম থাকে। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। বন্ধুরা কমেন্ট করেছেন, মিঠুন পাল, ভেরি নাইস দিদি, টেক কেয়ার্স। শাহিনার সুবীর, খুব বেদনাদায়ক ঘটনা। ব্রততী ঘোষাল, মায়াবতী, বিষম বস্তু। স্নেহা সাহা, ওজি, বউটার দোষ, বউটার বেখেয়ালির জন্য এই অবস্থা হলো ছেলেটি। দেখুন, দোষ দেওয়া, অ্যাকচুয়ালি আমরাও তো কত কিছু জিনিস আনতে গিয়ে ভুলে যাই, বারবার যাই। এটা তো কেউ জানতো না। উনি কি জানতেন ওনার স্বামী এভাবে চলে যাবেন? আর আমি মনে করি বউটিকে দোষ আমি ব্যক্তিগতভাবে দেব না, কারণ উনি যখন ঘটনাটা পাঠালেন ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। বউটা তো পাথরের মতো হয়ে গেছিল এবং মানসিক রোগী হয়ে গেছিল। বর্তমানে চিকিৎসা করে এখন সে ভালো আছে। সে এই অপরাধ বোধ তার মাথা খারাপ করে দিয়েছে। আমি বলবো, যারা রেল লাইন দিয়ে হাঁটাচলা করেন, দোষ তাদের। যতই আপনার তাড়া থাক, সবসময় শর্টকাটের জন্য জীবন শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। আর ট্রেনের লাইনে তো ট্রেন যাবেই না।
আমাদের দোষ, আমরা কেন তার উপর দিয়ে যাব? এখানে বউকে দোষ দেওয়াটাই, স্নেহা সাহা লিখেছেন বউটাই অপয়া। না না, বউটাকে অপয়া আমি বলবো না, বউয়ের কি দোষ এখানে? আমি বউটার দোষ দেবো না। বাচ্চার খাবার শেষ হয়ে গেছে, ভুলে গেছেন, এইটুকু হতে পারে। তার স্বামীকে তিনি দ্বিতীয়বার পাঠিয়েছিলেন, কিন্তু ট্রেন লাইনের ওপর দিয়ে তিনি যেতে বলেননি। তার স্বামী বাইক রেখে বললেন আমি শর্টকাটে যাব, বারণ করেছিলেন স্ত্রী, তারপরেও উনি গেছেন। কি করে তার দোষ হয় বলুন? একটা আমরা মেয়ে হয়ে একজনকে এভাবে অকারণে দোষারোপ করবেন না, খারাপ লাগে শুনতে। সঙ্গমিতা শর্টস, বাচ্চাটার বাবাকে বাচ্চার মায়ের ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা বলা উচিত ছিল, যে বোঝাতে পারতেন যে কি খাবারের বিষয়টা বাচ্চার। আরও একজন লিখেছেন ভাগ্নে বউয়ের দোষ, সেকেন্ড টাইম না পাঠালে এই ঘটনা হতো না। আচ্ছা। অলোক রানা লিখেছেন আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না, বালিঘাট থেকে কিভাবে হাওড়া যাওয়া যায়, বালিঘাট থেকে শিয়ালদাহ বা ডানকুনি যাওয়া যায়। আমি জানতাম এতদিন ওটা বালি স্টেশন থেকে হবে, বিকজ আমি নিজে বেলুড়ে থাকি। বালিঘাট স্টেশনের বালি স্টেশনের সামনেই আমার বাড়ি। আচ্ছা, এখানে আরও একজন কমেন্ট করেছেন, আমি আগের দিন দেখলাম, তিনি ওইখানেই থাকেন, তার কমেন্টটা পড়াটা খুবই দরকার। লিখছেন ঋতুপর্ণা সরকার, লিখছে সহেলি আমি বালিরই মেয়ে, বালি স্টেশন থেকে বংশ স্কুল পর্যন্ত যে রেল লাইনগুলি আছে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট এরিয়া, ওখানে কত মানুষ যে প্রাণ গেছেন তার কোনো হিসেব নেই। অফিস যাত্রী, স্কুল স্টুডেন্ট, সাধারণ মানুষ সব সময় বাঁচাবার জন্য রেল লাইন ধরে, এই কথাটাই আমি এতক্ষণ বলছিলাম। এবং একটা বাজার আছে ঘোষপাড়া বাজার, ফলপট্টির এরিয়াটা, ওখানে প্রাচীর যেটা বলছো, রেল কোয়ার্টারও আছে। হাওড়া মেন ও কর্ডের লাইনের পাশেই হেঁটে ওপারে দক্ষিণেশ্বর যাওয়ার লাইন, বালিহল স্টেশন, তার তলার রাস্তা দিয়ে গেলেই ঘোষপাড়ার রাস্তা। আর বহু কিছু সন্ধ্যের পরও এই ধরনের উপস্থিতি দেখা যায়। সাহস করে অনেকেই যায়, আবার অনেকে ওখান দিয়ে যাতায়াত করে না। এরকম ঘটনা প্রায় এখানে হয়, আমি শুনেছি। কি বলবো, খারাপ লাগছে, আত্মার শান্তি কামনা করি। দেখুন, উনি ওখানকারই বাসিন্দা, উনি পরিষ্কার ঘটনাটাকে কনফার্ম করছেন যে হ্যাঁ এই রাস্তাটা আছে, এবং যে রাস্তায় ওই মামা ভাগ্নেকে দেখলেন যে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে মামা মামা করে ডাকছে, ওই রাস্তাটাও উনি কনফার্ম করলেন যে সবটাই ওখানে আছে। কমেন্ট করেছেন প্রিয়ম মাম্পি লাইফস্টাইল, সুমন সমাদ্দার, গীতা গোস্বামী, সুমন চ্যাটার্জি, অমিতা ঠাকুর, মহুয়া সাহা, প্রদীপ চট্টোপাধ্যায়, জয়শ্রী সেনগুপ্ত, রিকা। শৈলে একটা রিপ্লাই দেবে না? নিশ্চয়ই দেব। একে একে পার্থ দে, উজ্জ্বল ঘোষ, শর্মিষ্ঠা, পিউ বৈরাগী, মারিয়া বারুই, সানিয়া মণ্ডল, জয়া চক্রবর্তী, কাজল বৈরাগী, পিউ দাস, লাবণী পাল লিখছেন আমি মুম্বাই থেকে শুনছি, থ্যাংক ইউ। ডিলাইটফুল কার র্যালি, সর্বরী সান্যাল, মৌসুমী মিড্ডে, বিউটি মণ্ডল এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এভাবে সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ, শুভরাত্রি।